নমস্কার। আজকে আমাদের চিন্তায় চেতনায় এবং স্মরণীয় মননে স্বামী বিবেকানন্দের আজকে বোধহয় তৃতীয় পর্ব। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠানের যে আলোচনায় আছেন তার নাম নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তিনি হচ্ছেন আমাদের অতি পরিচিত শ্রী তরুণ গোস্বামী। নমস্কার তরুণবাবু, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং স্বাগত এই অনুষ্ঠানে। গতবারে যেটা নিয়ে আমরা ঔৎসুক্য নিয়ে শেষ করেছিলাম এবং জানি অনেক দর্শক ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন যে আমরা ভীষণ ইন্টারেস্টেড স্বামীজির সঙ্গীত চর্চা নিয়ে। তো আজকের সেশনটা আমরা এক কাজ করি, স্বামীজির সঙ্গীত চর্চা নিয়েই থাকি। সুতরাং আপনি প্লিজ ফিল ফ্রি টু স্পিক এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাবাউট স্বামীজির সঙ্গীত চর্চা ইন হিজ লাইফ, রাইট? প্লিজ। নরেন্দ্রনাথ দত্ত বিয়ে বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে একটি বই লিখেছিলেন, তার নাম সঙ্গীত কল্পতরু। দিলীপ কুমার মুখোপাধ্যায় এর ওপর একটি গবেষণামূলক কাজ করেন। পরে গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে এই বইটি পুনঃপ্রকাশিত হয়। ডক্টর সর্বানন্দ চৌধুরী তিনি এর ভূমিকা লেখেন। এই বইটিতে মন দিয়ে পড়া যায়, দেখা যায় যে 600-র বেশি গায়কের গান সেখানে স্বামীজি লিপিবদ্ধ করেছেন। এবং সেই যে গানগুলো লিপিবদ্ধ করেছেন স্বামীজি, তার মধ্যে তরুণ কবি রবীন্দ্রনাথের গানও আছে, তানসেনের গানও আছে, জ্যোতিরিন্দ্রনাথের গান আছে, সত্যেন্দ্রনাথের গান আছে, দেবেন্দ্রনাথের গান আছে, রবীন্দ্রনাথের গান আছে। এবং সেখানে ভূমিকায় ভৈরব রাগে গলা সাদা নিয়ে কী করে গলা সাধতে হয় সেখানে রবীন্দ্রনাথের গানের দুকলি স্বামীজি ব্যবহার করেছেন। অসাধারণ এটা। আর সঙ্গীত কল্পতরুতে আরেকটা হচ্ছে যে কোন বাদ্যযন্ত্র কী করে রক্ষণাবেক্ষণ করতে হয় তার উপরও বিশদে লেখা আছে। স্বামীজির বাবা তিনি সঙ্গীতের খুব বড় সমজদার ছিলেন, বিশ্বনাথ দত্ত, এবং তিনি নিজে খুব ভালো পাখোয়াজ বাজাতেন। স্বামীজিরও পাখোয়াজের গুরু ছিল, একবারে পাখোয়াজ শিখেছিলেন। এবং স্বামীজি যে ক্লাসিক্যাল গান শিখেছিলেন সেটি বেণীমাধব সর্বাধিকারীর কাছে। বেণীমাধব সর্বাধিকারী ছিলেন চৈতন্যলীলার সুরকার, তাকে বেণী ওস্তাদ বলা হতো। তখনকার দিনে মনে রাখবেন, বলা হতো যে বাদ্যযন্ত্র না বাজালে কণ্ঠশিল্পী হওয়া যায় না। যে কারণে বড় ওস্তাদকে আমরা যাদের দেখি তারা সবাই কিন্তু তবলা বাজাতে পারতেন, বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, কারণ ওই সুরটা আসবে বলে, রিদমটা আসবে বলে, না হলে হবে সবাই। ইভেন রামকুমার বাবু চমৎকার তবলা বাজাতেন। তো এই ট্র্যাডিশনটা ছিল। তো স্বামীজি তাই জন্য বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতে পারতেন। আর সঙ্গীত থেকে ক্লাসিক্যাল সঙ্গীতটা শিখেছিলেন। শেখার পরে স্বামীজি তো নানা জায়গায় গান গেয়েছেন। বিশ্বনাথ দত্ত যেদিন মারা যান সেদিন কিন্তু স্বামীজি গান গাইছেন বন্ধুর বাড়িতে। আচ্ছা আচ্ছা। উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসেছে, গান গাইছেন। গান গাওয়ার পরে খবর গেল বিশ্বনাথ মারা গেছেন। স্বামীজি কিন্তু বাড়িতে আসেননি, সোজা শ্মশানে চলে গেছে। হ্যাঁ, এবং বাবাকে দাহ করেছিলেন। এবং সঙ্গীতের মধ্যেই ছিলেন স্বামীজি। ধরুন শ্রীরামকৃষ্ণকে যে গানটা গেয়েছিলেন এই মন চরণী নিকেতনে, সেটা গান গাওয়াটা বড় কথা নয়, যে ভাবে স্বামীজি গাইতেন। যখন চলে গেলেন গান গেয়ে, ঠাকুর বলছেন যে আগুন জ্বালিয়ে দিয়ে গেল, এখন থাকলেই বা কি গেলেই বা কি। আরেকটা জিনিস দেখবেন, স্বামীজি কিন্তু তানপুরা ছাড়া গান গাইতেন না, ওই সুরটা নিতেন। একদম ট্রেন সিঙ্গাররা কখনো আচমকা গান গাইতে শুরু করে না, কানে সুরটা নিয়ে তবে গান গায়। তাই তানপুরাটা নিতেন স্বামীজি। তানপুরা বাঁধছেন, ঠাকুর বলছেন কি বাঁধো, এত কি সময় কিরিং তিরিং বিরিং করছিস। স্বামীজি বললেন যে অরসিকে কি বুঝিবে। তখন ঠাকুর বললেন শুনলে তো, ওই যে না বেঁধে হবে না। যেমন বলরাম মন্দিরে গান গাইবেন তখন পাখোয়াজ দরকার। তো একজনকে বললেন যা স্কটিশ কলেজে কাছে জগন্নাথ আছে, ও খুব ভালো পাখোয়াজ ভাই, ওকে নিয়ে আয়। এই জগন্নাথ স্বামীজির বন্ধুর পরে একটু পদস্খলন হয়েছিল, তিনি গাঁজা টাজা খেতেন আর সমাজে মিশতেন না, সেই ভয়ে সমাজ সমালোচনা করতে পারে। তো সেটি চলে যাচ্ছে ছেলেটি ডাকতে, স্বামীজি একবারে বলরাম মন্দির বারান্দায় এসে বলেন শোন, বলবি না স্বামী বিবেকানন্দ ডাকছেন, বলবি নরেন দত্ত ডাকছেন। এই নরেন দত্ত ডাকা শুনে সে এসে পাখোয়াজ বাজাতে শুরু করল। বলরাম মন্দিরে যে গান হয়েছে সবসময় তিনি অ্যাকম্প্যানিং
রিদম ছাড়া তিনি কখনো গান করতেন না। অসাধারণ গানের গলা ছিল। সেটা যা বোঝা যায় কি করে, স্বামী যখন বিদেশে গিয়েছিলেন স্বামীর সঙ্গে এমা কালভের বন্ধুত্ব হয়। তিনি বিখ্যাত অপেরা গায়িকা ছিলেন এবং স্বামীজির শরীর চলে যাওয়ার পর তিনি কলকাতা এসেছিলেন স্বামীজির সমাধি মন্দিরে গিয়ে গান গান, এবং জানা যায় যে স্বামীজি ফরাসি ভাষাতেও গান রপ্ত করে ফেলেছিলেন। যেহেতু সঙ্গীতটা জানতেন তাই যে কোনো ভাষায় গান গাওয়াটা কোনো সমস্যা ছিল না। আর নানা সময় স্বামীজি কালী কীর্তন গেয়েছেন। শারদানন্দজির সঙ্গে অদ্ভুতভাবে একটা ঘটনা হয়েছিল। শারদানন্দজি স্বামীজির এক বন্ধুর বাড়িতে গেছেন, দেখলেন সেখানে ছেলে এসছে, মাঝখানে সিটিপাটি করা চুল, এবং সেখানে শারদানন্দজি বন্ধুর জন্য অপেক্ষা করছেন, একসঙ্গে সেন্ট্রিভিএসে পড়েন। সেই ছেলেটি মৃদুবাবুর টপ্পা গাইছে এবং তবলায় চাঁটি দিচ্ছে, এই যে পাশ বালিছে তবলার মতো বাজাচ্ছে। শারদানন্দজি ভাবলেন এই ছেলেটা এতটাই বকাটে যে দুপুরবেলা শুধু মৃদুবাবুর টপ্পা গাইছে না, সেখানে ওই পাশ বালিশে চাঁটি দিয়ে সুর রাখছে। বন্ধু নাম শুনেই ওপর থেকে নেমে এলেন। তার কয়েকদিন পরে শারদানন্দজি রামকৃষ্ণের কাছে গিয়ে দেখেন মধ্যমণি এই ছেলেটি বসে আছে, এবং যেখানেই স্বামীজি সেখানেই গান হয়েছে। তার কারণ হচ্ছে স্বামীজি জীবন দর্শনটা সঙ্গীতের উপর দাঁড়িয়েছিল, সমার্থক হয়ে গিয়েছিলেন স্বামীজি। এবং যারা পডকাস্ট দেখছেন আমি তাদের কাছে অনুরোধ করব, যদি গোলপার্ক থেকে সঙ্গীত কল্পতরু বইটি সংগ্রহ করেন, পড়বার মতো বই। তারপর স্বামীজির শরীর চলে গেল, সেই বইটা সেকেন্ড এডিশন তার দেখতে পারলেন, তখন তো শরীর চলে গেল, তখন সন্ন্যাসী হয়ে গেছে। সেই বই আবার পরে বেরিয়েছিল। বৈষ্ণবচরণ বসাক লিখতে পারতেন না, কিন্তু পয়সা ছিল, ছাপাতে হবে তাকে দিয়ে, কিন্তু পুরোটাই নরেন্দ্রনাথ দত্তই করেছিলেন। এবং আরেকটা কথা আমরা এই প্রসঙ্গে অবশ্যই মনে রাখবো, যে লীলাবতী মানে রাজনারায়ণ বসুর মেয়ে, অরবিন্দ ঘোষের পিসিমা, তার বিয়ের জন্যে দেবেন্দ্রনাথের অনুরোধে রবীন্দ্রনাথ 6টি গান লেখেন, এবং সেই 6টি গানের সে বিয়েতে গাওয়ার জন্যে একটি গানের দল তৈরি করেন। সেই দলের লিড সিঙ্গার ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, বাকিরা ছিলেন অন্ধ চুনিলাল, কেদারনাথ চট্টোপাধ্যায় এবং ডক্টর সুন্দরী মোহন দাস। সেই কি গান লিখেছিলেন তার 2টো গান পাওয়া যায়। একটি গান হচ্ছে দুই হৃদয়ের নদী, শুভ দিনে এসেছো দোহে, এই 2টো গান পাওয়া যায়। 4টে গান কি পাওয়া যায় না। জোড়াসাঁকোর বাড়িতে গানের নিয়মিত রিহার্সাল হতো এবং পিয়ানো বাজিয়ে রবীন্দ্রনাথ গানগুলো তুলে দিতেন। ভাবতে পারছেন যে রবীন্দ্রনাথ পিয়ানোয় বসে আছে, স্বামীজি গানটা তুলছে। লীলাবতীর বিয়ের পরে তত্ত্ববোধিনী পত্রিকায় লিখেছিলেন যে নরেনবাবু সেদিন চমৎকার গান গিয়েছিলেন, চমৎকার গান গিয়েছিলেন। ফলে যেখানেই গেছেন মানে বুঝতেই তো পারছে যে ব্রাহ্ম সমাজে যে গাইতেন অসাধারণ। ব্রাহ্ম সমাজের বাইরে রবীন্দ্রনাথের গান স্বামীজি তো গায়ে শুরু করেন। রবীন্দ্রনাথের গান তো ব্রাহ্ম সমাজের বাইরে গাওয়া হতো না, অত কি গাওয়াতে হতো কেউ। 57তম মহোৎসবের অনুষ্ঠান প্রধান আচার্য মশাইয়ের বাড়িতে, সেই বাড়িতে স্বামীজি প্রথম রবীন্দ্রনাথের গান গিয়েছিলেন, সত্যমঙ্গল প্রিয়ময় তুমি ধ্রুবজ্যোতি অন্ধকার। এবং সেখানে কত বয়স স্বামীজির তখন? স্বামীজির বয়স হচ্ছে তখন 20 বছর, রবীন্দ্রনাথের 22 বছর। অসাধারণ। এবং রবীন্দ্রনাথের গান স্বামীজি বাইরে গাইতে শুরু করলেন। ঠাকুরকে যে রবীন্দ্রনাথের গান শুনিয়েছিলেন, রবীন্দ্রনাথের গান তো শুধু ব্রাহ্ম সমাজের মধ্যে আটকে, ঠাকুরকে গান শোনাচ্ছেন। তোমার এই করিয়াছি জীবনের শুভতারা, মহাসিংহাসনে বসি, কেন শুনিয়েছেন? এবং ঠাকুর বলেছেন যিনি লিখেছেন তার আধ্যাত্মিক চেতনা আছে। আমরা তো এগুলো ওভারলুক করে যাই। আফসোস হয় কি জানেন, আফসোস হয় যে স্বামীজি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, আর রবীন্দ্রনাথের যেগুলি পূজা অঙ্গের গান সেগুলো যদি উনি শুনে যেতে পারতেন, তাহলে বোধহয় মানে এনে দুজনের মধ্যে, আমি বিশ্বাস করি না যে এদের দুজনের মধ্যে কোনো বিবাদ ছিল, কিন্তু বোধহয় চেতনায় বা তার মানে নিজের চিন্তায় রবীন্দ্রনাথের জায়গাটা অন্যরকম একটা উৎপাদ। আপনি হ্যাঁ, একদম তাই, একদম তাই। স্বামী তো 1902 সালে চলে গেলেন। যদি পূজা পর্যায়ে এবং স্বদেশ পর্যায়ে গানগুলো শুনতেন, 1902 থেকে 6 এই যে স্বদেশ পর্যায়ের গান রবীন্দ্রনাথ লিখেছিলেন, 40-এর কিছু বেশি, এটা শুনলেই একেবারে অন্যরকম হয়ে যেত। আপনার কি মনে হয় না
যদি বিবেকানন্দ বেঁচে থাকতেন আর নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ পেয়েছেন, স্বামী থেকে কনগ্রেচুলেট করতে যেতেন না 100 বার। কারণ রবীন্দ্র নোবেল প্রাইজ মতো ব্যক্তি নয়, ভারতবর্ষ। বিবেকানন্দ যে ভারতবর্ষের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, সেটা সবসময় তো কাদের সঙ্গে তার পরিচয়, সারা বার্নার্ড তার পরিচয় হয়েছিল তো বিদেশে, হয়নি? কিন্তু ভারতবর্ষে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা এখন যে চার্টার ফ্লাইটে বলি, তিনি চার্টার ট্রেনে করে ঘুরে, চার্টার ট্রেনে করে ঘুরে বেড়াতেন, অত বড় অভিনেত্রী। আর গুনগুন করে স্বামীজি সবসময় গান গাইছে। আমি একটি ঘটনা বলি, সেটি খুব সুন্দর। স্বামীজির মনে হলো যে স্বামীজির মা মারা গেছেন, ফিরে আসবেন দেশে। তখন মাদ্রাজিরা বললো যে এর কাছে একজন তান্ত্রিক আছেন, খুব বড় তান্ত্রিক, কিন্তু পদস্খলন হয়েছিল, তিনি অনেক কিছু মিলিয়ে দিতে পারেন। তো তার জন্য 1 বোতল মদ কিনে নিয়ে তারা ছুটলো। স্বামীজি তখন দূরে রয়েছেন। তখন সেই লোকটি, সে তান্ত্রিক, তিনি বলেছিলেন যে ওর মা বেঁচে আছেন, এখন কলকাতার বাড়িতে বাসন মাজছেন, যার কথা তোমরা নিয়ে এসে বলছো তিনি কয়েক বছরের মধ্যেই বিশ্ববিখ্যাত হবেন, এবং আমি যখন কথাটা বলবো তোমরা গিয়ে দেখবে একটা ফুল ছিঁড়ে তারা গুনগুন করে গান গাইছেন। তখন তারা আসেন, এখানে স্বামীজি গুনগুন করে গান গাইছে। জিজ্ঞেস করেন কি গান, সে গানটাও মন চরণে নিকেতন। ভাবা যায় সত্যি। আজকে তাহলে আমরা স্বামীজির সঙ্গীত চর্চা নিয়ে বা সঙ্গীত জীবন নিয়ে অনেকটাই শুনলাম। আশা করি এরমভাবে আমাদের স্বামীজির জীবন নিয়ে আরও বহু কিছু আলোচনা আমরা করতে পারবো, এবং আশা করি আমাদের দর্শকরাও এতে অনেকটা বেনিফিট হবে। নমস্কার, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।